আমরা এখন পড়ব আউফবাউ প্রিন্সিপাল বা আউফবাউ নীতি। তো আউফবাউ নীতি পড়ার আগে আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকছি। এটা আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে আসছেন। আমরা জানি এটা একটা পরমাণুর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন প্লাস নিউট্রন। আর ইলেকট্রনগুলো কোথায় থাকে? ইলেকট্রনগুলো থাকে এই যে শক্তি স্তরে। তাহলে এইগুলোর নাম কি? এই যে নিউক্লিয়াসের বাহিরে এই যে একটা শক্তি স্তর আছে, এটার নাম হচ্ছে প্রথম শক্তি স্তর, বা তাকে আমরা বলি n = 1, যার নাম হচ্ছে কে শেল, যাকে আমরা বলি কে শেল। এটার নাম কি? কে শক্তি স্তর। তো কে শক্তি স্তরে শুধুমাত্র একটা উপশক্তি স্তর থাকে, সেটা হচ্ছে 1s। এটা আপনারা ক্লাসগুলো করে আসলে আপনারা দেখবেন। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এইটা হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এখানে n এর মান কত? এটা হচ্ছে n = 2 হলে এটা হচ্ছে L শক্তি স্তর। তাহলে L শক্তি স্তর আমাদের কয়টা উপশক্তি স্তর থাকে? 2টা। আমরা শুরুতেই বলছিলাম যে যত নাম্বার শক্তি স্তর তার ততটা উপশক্তি স্তর। তাহলে এটাকে আমরা L শেল বলি। আর এখানে আমাদের উপশক্তি স্তর সংখ্যা ছিল 2s 2p। তারপর আমাদের এটা হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর, তাকে আমরা n = 3klm লিখতে পারি। এখানে ছিল যে 3s 3p 3d। এরপর আমাদের চতুর্থ শক্তি স্তর লেখার জায়গা নাই, আমি n = 4 লিখতেছি। n = 4, এটা হচ্ছে n। সেখানে ছিল 4s 4p 4d 4f। এটা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি আরেকটু বলি। এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পাশে যে আমার প্রথম শক্তি স্তরটা গোল, যেটা বৃত্তাকার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর। সেখানে উপশক্তি স্তর আছে শুধু একটা, সেটা 1s। 2 নম্বরে আছে 2টা 2s 2p। 3 নম্বরে আছে 3টা 3s 3p 3d। আর 4 নম্বরে আছে 4টা 4s 4p 4d। তাহলে আমরা বলছিলাম যে যত নাম্বার শক্তি স্তর ততটা উপশক্তি স্তর। এই যে n = 1 একটা, n = 2 2টা, n = 4 4টা। এখন আউফবাউ, আমরা যদি আউফবাউ নীতিটা একটু দেখি, উনি বলছে যে ইলেকট্রন বিন্যাসের সময়, ইলেকট্রন বিন্যাস কি? ইলেকট্রন বিন্যাস হচ্ছে ইলেকট্রন, এই যে ইলেকট্রনে প্রথম শক্তি স্তর পূর্ণ করে দ্বিতীয় শক্তি স্তরে যাবে, দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ করে তৃতীয় শক্তি স্তরে যাবে, এভাবে ইলেকট্রন যাবে একটা ধারাবাহিকভাবে। ওই ধারাবাহিকটা কি? যখন ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ আগে সর্বনিম্ন শক্তি স্তর, তাহলে আমার এখানে সর্বনিম্ন শক্তি স্তর কোনটা? আমার এখানে সর্বনিম্ন শক্তি স্তর হচ্ছে এটা, সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটাল। তাহলে সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটালকে এটা প্রবেশ করবে। তার মানে ইলেকট্রন সবার আগে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এটাকে ফুল করে যখন তারপর সে দ্বিতীয় শক্তি স্তরে যাবে, প্রবেশ করবে। এবং ক্রমান্বয়ে মানে কি? ধারাবাহিকভাবে। মানে এরপরে যে সিরিয়াল ধরে যখন একজন ডাক্তার রোগী দেখে, সিরিয়ালি 1-এর পরে 2 যাবে, 2-এর পরে 3 যাবে। এখানেও সে এটাকে ফিল আপ করে সে 2 নাম্বার শক্তি স্তরে গিয়ে 2 নাম্বারের গুলাকে ফিল আপ করে সে তারপরে তৃতীয় শক্তি স্তরে যাবে। এভাবে সে যেতেই থাকবে। এইটাকেই আমরা বলি আউফবাউ নীতি। এটা অনেকটা এরকম যে এটা একটা ধরেন বিল্ডিং, এটা একটা ধরেন বিল্ডিং। আপনারা কি জানতে বলেন যে এই বিল্ডিংয়ের নিচতলা বানানো ছাড়া কি উপরতলা বানানো সম্ভব? কেউ কি উপরের তলা আগে বানায় নিচতলা বানাতে পারবে না? আগে নিচতলা বানাতে হবে। নিচতলা বানায় নিচতলা স্ট্রাকচার তৈরি করে ধীরে ধীরে উপরের তলা বানাতে হবে। এখানেও সেম, শুরুতে আপনার নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ফিল আপ হবে, ফিল আপ হয়ে ধীরে ধীরে উপরের শক্তি স্তরে যাবে। তো এই কারণে এটাকে
আউফবাউ নীতির আরেকটা নাম হচ্ছে বিল্ডিং আপ, মানে এখানে হচ্ছে ইলেকট্রন শুরুতে কম শক্তি স্তরের অরবিটালটা ফিল আপ করবে বা পূর্ণ করবে, করে এসে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে সে গিয়ে সেখানে যে অরবিটাল আছে সেগুলোকে ফিল আপ করবে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি যে ইলেকট্রন বিন্যাস বলতে একটা জিনিস আছে, আমরা এখানে এটা অর্ধেক মুছে ফেলি। তাহলে দেখুন আমরা প্রথম শক্তি স্তরে প্রথম উপশক্তি স্তর, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর মানে n = যখন 1 তখন আমরা উপশক্তি স্তর পাইছি 1s, ঠিক আছে, একটা s ছিল। তারপর দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর ছিল মানে n = যখন 2 তখন সেখানে ছিল 2s 2p। আর তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর ছিল 3টা, সেগুলো কি 3s 3p 3d। তারপর চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা মানে চতুর্থ শক্তি স্তরে n এর মান 4। তাহলে আমরা নোট করে আপনারা এখানে রেখে দিতে পারেন যত নাম্বার শক্তি স্তর এটা মনে রাখলে আপনাদের বুঝা একদম ইজি হবে যে যত নাম্বার শক্তি স্তর তার ততটা উপশক্তি স্তর থাকে। তাহলে 1 নাম্বার প্রথম শক্তি স্তর মানে 1 নাম্বার শক্তি স্তর, তার একটা উপশক্তি স্তর আছে সেটা 1s। দ্বিতীয় উপশক্তি স্তর মানে 2 নাম্বার উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ 2 নাম্বার শক্তি স্তরে তার উপশক্তি স্তর থাকবে 2টা, কারণ যত নাম্বার শক্তি স্তর তার ততটা উপশক্তি স্তর, সেগুলো হচ্ছে 2s 2p। তৃতীয় শক্তি স্তরে তার উপশক্তি স্তর 3টা 3s 3p 3d। তাহলে আপনারা বলেন তো চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা? অ্যাবসলিউটলি 4টা। সেটা কি কি? 4s 4p 4d 4f। তাহলে আমি যদি কোশ্চেন করি যে পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা, স্যার পঞ্চম শক্তি স্তরটা আপনি পড়ান নাই, আমি পড়াই বা না পড়াই কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যে যত নাম্বার শক্তি স্তর তার ততটা উপশক্তি স্তর। তাহলে এটা কত নাম্বার শক্তি স্তর? পঞ্চম শক্তি স্তর। উপশক্তি স্তর সংখ্যা তার মানে এখানে n = কত? 5। তাহলে তার উপশক্তি স্তর কত হবে? 5টা। কি কি? 5s 5p 5d 5f 6f। ঠিক আছে, এগুলো আমরা কেন লিখছি এটা আমরা দেখাচ্ছি। তাহলে ষষ্ঠ, এরপর হচ্ছে কত? ষষ্ঠ মানে কত? n এর মান সমান কত? 6। তাহলে 6 নাম্বার শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা? 6টা। তাহলে f এর পরে দেখেন আমরা f এর পরে আমরা আর পড়ি নাই, এই কারণে আমরা এখানে ডট ডট দিয়ে যাব, মানে এখানে আরও বাকি আছে, আরও একটা বাকি আছে, সেটা কি আমরা পড়ি নাই। তো আমরা তো f পর্যন্ত পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে l = 0 হলে s, l = 1 হলে p, l = 2 হলে d, l = 3 হলে f পর্যন্ত আমরা পড়ছিলাম, এই কারণে আমরা f পর্যন্ত লিখতেছি। এখন আমরা n = ষষ্ঠ শক্তি স্তরে n এর মান 6, তাইলে আমার
উপশক্তি স্তর কয়টা? 6টা, কিন্তু আমরা লিখব যে কয়টা আমরা জানি, 6x 6p 6d 6f। ঠিক আছে, এখন আমরা লিখব সপ্তমে n এর মান কত? 7, তাহলে উপশক্তি স্তর কয়টা থাকবে? 7টা, তাহলে 7s 7p 7d 7f, এখানেও ডট ডট দিব, এখানেও ডট ডট দিব। এখন আমাদের হচ্ছে অষ্টমে n ইকুয়াল টু কত? 8, তাহলে 8s 8p 8d 8f ডট 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 ডট। অষ্টম শক্তি স্তরে আমাদের n এর মান যেহেতু 8, সেখানে 8টা উপশক্তি স্তর আছে। তাহলে এখন আমরা 8টা লিখি নেই, কারণ আমরা f পর্যন্ত জানি, আমরা f পর্যন্ত লিখছি। এখন এটা থেকে আমরা আউফবাউর নিয়ম থেকে আমরা ইলেকট্রন বিন্যাসের ছকটা আমরা বের করব। কিভাবে? দেখেন, আপনি কি করবেন, এই যে যদি স্কেল থাকে, একটা স্কেল বসায় এই কোনাকুনি দাগ টানবেন। কিভাবে? দেখেন, আপনি শুরুতে এই বরাবর একটা দাগ টানেন, একটা তীর চিহ্ন দিবেন, তারপর এই বরাবর একটা দাগ টানবেন, তীর চিহ্ন দিবেন, মানে এমনভাবে দাগ টানবেন, দেখেন এটার সাথে এটা কোনাকুনি পড়ে গেছে না, এইভাবে দেখেন পড়ছে। তারপরে যে 3s 3p পড়ছে, তারপরে এই বরাবর দাগ দিলে দেখেন 3d পড়ছে, 4p পড়ছে, 5s পড়ছে, এই বরাবর দাগ দিলে 6s, এই বরাবর দাগ দেন, এরপরে এই বরাবর দাগ দিলে এগুলা পরে, এই বরাবর দাগ দিলে এগুলা পরে, এই বরাবর দাগ দিলে এগুলা পরে, কিন্তু আমাদের এগুলো আসলে লেখা লাগে না। এখন আমরা এগুলো লেখার উদ্দেশ্য কি? আমরা এগুলো লেখার উদ্দেশ্য অবশ্যই আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটার কি। তাহলে দেখেন, আমি এটা মুছবো, দেখেন আপনি যেখানে তীর চিহ্ন দিয়েছেন, এই তীর চিহ্নের একটা মিনিং আছে। আপনি এদিক থেকে হিসাব করবেন, তাহলে এদিক থেকে আপনি শুরুতে কাকে পাইছেন? 1s। এই তীর চিহ্ন মানে এরপর এদিক থেকে শুরু, আর এই তীর চিহ্ন মানে এরপর এখান থেকে শুরু। তাহলে আপনি এখানে শুরুতে কাকে পাচ্ছেন? কাকে পাচ্ছেন? শুরুতে হচ্ছে আপনি 1s কে পাচ্ছেন। কাকে? 1s। এরপর এটা শেষ, তারপর আপনি কাকে পাচ্ছেন? 2s। দেখেন 2s কে পাচ্ছেন। তারপর পাচ্ছেন কাকে? 2p, তারপর 3s। দেখেন এখানে শেষ হওয়ার পর আমি বলছি এটা ধরবেন, তার মানে তারপর হচ্ছে 2p, তারপর 3s, ঠিক আছে, তারপর 3p, তারপর 4s। তাহলে একটু গেল, তারপর 3d 4p 5s। তারপর হচ্ছে আমাদের 4d 5f 6s। ফাইভ এস গেল, 5s এর পরে 4d 5p 6s, ঠিক আছে। 6s এর পরে এখান থেকে শুরু, 4f 5d 6p 7s। 7s এর পরে এগুলো আমরা পড়ি নাই, যেহেতু আমরা 5f পর্যন্ত পড়ি নাই, আপনি এগুলো না লিখলে হয়, সরাসরি 8s লিখে ফেলবেন, 8s, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা সিরিয়ালে 1s, তারপরে 2s, তারপরে 2p 3s 3p 4s 3d 4p 5s
4d 6p 4d 5p 6x 4f 5d 6p 7s 8s পর্যন্ত আমরা লিখলাম। লেখার পরে আমরা এই চিহ্নটা আমরা এখানে গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিব। গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিলাম। এই গ্রেটার দেন চিহ্ন মানে এই অরবিটালটা শক্তি এই অরবিটাল থেকে বড়, মানে দেখেন বাম হাতের এদিকে যে থাকে সে ছোট, তার মানে শক্তির হিসেবে ও ছোট ও বড়। তাইলে আউফবাউ বলছে ইলেকট্রন শুরুতে সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে, তার মানে ইলেকট্রন শুরুতে 1s এ যাবে, কখনোই সে 2s এ যাবে না, কারণ এটা প্রথম শক্তি স্তরের প্রথম অরবিটাল, সে এটাই ফিল আপ করার চেষ্টা করবে। আমরা যদি আরো সহজভাবে বলি যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন শুরুতে সে অরবিটালেই প্রবেশ করবে, তাহলে এখানে দেখেন যে 1s এর পরে 2s 2p 3s 3p 3s 3p তে যাওয়ার পরে ইলেকট্রন কোথায় গেছে দেখেন, ইলেকট্রন গেছে কোথায় 4s এ। 4s এর পরে আছে কি 3d, 4s এর পরে আছে কি 3d। তাহলে এখানে যদি লক্ষ্য করেন যে 3s টা কোথায় আছে, 3s টা হচ্ছে তৃতীয় শক্তি স্তরের অরবিটাল, এটা হচ্ছে 3s, ঠিক আছে। আর 4s টা কোথায় চতুর্থ শক্তি স্তর, আর 3d কোথায় তৃতীয় শক্তি স্তর। তাহলে ইলেকট্রন শুরুতে 3s এ যাচ্ছে ঠিক আছে, 3p তে যাচ্ছে ঠিক আছে, কারণ এটা তৃতীয় শক্তি স্তরের অরবিটাল, কিন্তু সে এরপরে 3d তে না গিয়ে সে 4s এ চলে গেছে, কারণ 4s হচ্ছে চতুর্থ শক্তি স্তর, ইভেন 4s এ যাওয়ার পরে সে 3d তে গেছে। আশ্চর্যজনক জিনিস না? ইয়েস, এটাই হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ বলছে কে কোন অরবিটালে আছে সেটা কোনো ব্যাপার না, ইলেকট্রন আগে সেখানেই যাবে যার শক্তি কম। তাহলে এখন এই 3d আর 4s এই দুইটার ভিতর কম শক্তি হচ্ছে 4s এর, এই কারণে ইলেকট্রন আগে 4s কে পূর্ণ করবে, করে তারপরে 4d তে, তারপরে 3d তে যাবে। এই কারণে আপনারা এই দুইটার ভিতর একটা পার্থক্য দেখতে পাচ্ছেন, এই যে ইলেকট্রন আগে 4s এ যাচ্ছে যদিও সে চতুর্থ শক্তি স্তরের একটা অরবিটাল, তারপরে সে আবার নিচে নেমে 3d ফিল আপ করতেছে। এইভাবে আরো অনেকগুলো এখানে ব্যতিক্রম আছে। তো এখন এটা আমরা কি বলছিলাম, শক্তির তারতম্যের কারণে। কিসের কারণে? শক্তির তারতম্যের কারণে। আর ওই শক্তিটা হিসেব করা হয় n প্লাস l এই সূত্র দ্বারা। n প্লাস l দিয়ে কোন অরবিটালের শক্তি কম কোন অরবিটালের শক্তি বেশি এটা হিসেব করা হয়। কিভাবে? আমরা সেটা এখন দেখব যে তৃতীয় শক্তি স্তরের অরবিটাল হওয়া সত্ত্বেও কেন 3d তে পরে ইলেকট্রন প্রবেশ করবে, আর চতুর্থ শক্তি স্তরের অরবিটাল হওয়া সত্ত্বেও কেন 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে। কারণ আমরা যদি নিউক্লিয়াসের ভিতর কল্পনা করি, এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তার মানে আমার চতুর্থ শক্তি স্তর সব থেকে বাহিরে আর তৃতীয় শক্তি স্তর তার আগে। তাহলে ইলেকট্রন তো আগে এটা ফিল আপ করে এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সে শুরুতে এই 4s কোথায়, এখানে 3d কোথায়, এখানে ইলেকট্রন আগে এখানে আসে তারপরে এখানে আসে। কেন? ওই যে n প্লাস l সূত্র দিয়ে। তাহলে আমরা n প্লাস l দিয়ে এখন আমরা দেখব যে ইলেকট্রন কেন আগে 4s এ প্রবেশ করছে। এখন একটি মজার ঘটনা, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার সময় এই যে যেটা দেখতে পাচ্ছেন এই কঙ্কাল সমীকরণটা আপনার 100% লাগবে। এটাকে আমরা বলি ইলেকট্রন বিন্যাসের সমীকরণ। এখন এটা আপনি মুখস্থ করবেন, হ্যাঁ মুখস্থ করতে হবে যে স্যার শুরুতে তো মিল আছে, কিন্তু এখানে এসে যে আমি গোলমাল খাই যাচ্ছি, এটা কিভাবে করব। তারপরে এরপর মানে 4s এর পর থেকে দেখেন 4p আসছে, তারপরে 5s, আবার 4d, এরপর থেকে কিন্তু প্যাঁচটা লাগা শুরু করে। এখন এটার সমাধান কি? সমাধান হচ্ছে আমি অত্যন্ত সহজ করে আমি এটা একটা বুদ্ধির মাধ্যমে মনে রাখার সহজ একটা উপায় বের করছি।
এটা কার থেকে শিখছে আমার ঠিক খেয়াল নাই, আমি ওনাকে ক্রেডিট দিতে চাই, আমার একজন টিচার, আমি স্যারের নাম সম্ভবত রাজু স্যার, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজের স্যার ছিল, রসায়ন পড়াইতো, স্যার থেকে আমি শিখছিলাম। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, যারা খুব কম সময়ে শিখতে চান তাদের জন্য 2 মিনিটে আপনারা ইলেকট্রন বিন্যাসটা এই সবটা মনে রাখতে পারবেন। আবার যারা সময় নিয়ে যে না আমি আসলে বুঝতেছি না স্যার, স্লোলি বলেন, আমি ধীরে বুঝতে চাই, আপনারা এটা 10 মিনিটের একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা ওখান থেকে এটা দেখে নিতে পারেন। সো আমি এটা নিয়ে আর ডিসকাস করতেছি না, আপনারা ওখান থেকে দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অথবা আই বাটনে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন। নেক্সট আমরা আমাদের আলোচনায় আসি। তাহলে আমরা এখানে লিখলাম যে n+l এর মানের উপর ভিত্তি করে ইলেকট্রন আগে 4s-এ যাচ্ছে, তারপর 3d-তে যাচ্ছে, কারণ 4s-এর শক্তি কম, 3d শক্তি বেশি, এটা আমরা এখন দেখব। তাহলে আমরা এখানে একটা কথা লিখছি যে n+l এর মান যার কম সে কম শক্তিশালী, অর্থাৎ ইলেকট্রন আগে প্রবেশ করবে, ইলেকট্রন আগে ঢুকবে। n+l এর মান যার বেশি সে বেশি শক্তিশালী, ইলেকট্রন পরে ঢুকবে। আচ্ছা, এখন n+l এর মান কিভাবে বের করব? একদম ক্লিয়ার, ঠিক আছে? আমরা সবসময় বোর্ডের কোনায় আপনারা খেয়াল করবেন tm লিখে দিই। tm সমান আমরা l = 0 সমান কি s, l = 1 সমান p, l = 2 সমান d, l = 3 সমান কি f। এটা আমরা tm লিখি না? লিখি। এখন এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা এখানে যে 4s আর 3d, এই যে এখানে যে 4s, এখানে যে 3d, এরা শক্তি স্তর নির্দেশ করে। এরা কি নির্দেশ করে? শক্তি স্তর নির্দেশ করে। শক্তি স্তরের সংখ্যা নির্দেশ করে, মানে n এর মান নির্দেশ করে। তাহলে কি বললাম? এই যে s এর সাথে যে সংখ্যাটা বা d এর সাথে যে সংখ্যাটা, এখানে এই যে 6 এর সাথে যে সংখ্যাটা, f এর সাথে যে সংখ্যাটা, এরা সবাই শক্তি স্তরের সংখ্যা নির্দেশ করে। আমরা আরেকটু স্পেসিফিকভাবে বললে প্রধান শক্তি স্তরের সংখ্যা নির্দেশ করে বা n এর মান নির্দেশ করে। n আর প্রধান শক্তি স্তর একই জিনিস। তাহলে দেখুন, আমরা এখন 4s এর জন্য n+l এর মান বের করব। 4s আর এখানে হচ্ছে 3d। তাহলে আপনি আমাকে বলেন তো 4s এর জন্য n এর মান কত? আমি এখানে বলছি যে s এর সামনে যে সংখ্যা, এটা প্রধান শক্তি স্তরের সংখ্যা বা n এর মান নির্দেশ করে। তাহলে n এর মান কত? 4। এখন এখানে আরেকটা কি লাগতেছে? l এর মান লাগতেছে। কার মান? l এর মান। তাহলে এখানে সাথে আছে কি? s। s এর জন্য l এর মান tm, টানা মুখস্থ, সরাসরি 0। তাহলে আমরা এখানে বসাই দিব l = কত? 0। সুতরাং n+l, 4 + 0 = 4। ক্লিয়ার? এখন আমরা 3d এর জন্য বের করব। তাহলে একদম সিম্পলি, যেহেতু এখানে d এর আগে আছে কি 3, তাহলে এটা আমার n এর মান। আর d এর জন্য l এর মান কত? 2। তাহলে আমরা দেখি, তাহলে এখানে n এর মান কত? 3। আর d এর জন্য l এর মান কত? l এর মান হচ্ছে 2। তাহলে n+l সমান 3 + 2 = 5।
আপনিই বলেন n প্লাস এল এর মান কার বেশি? ওর হচ্ছে 4, 4s এর হচ্ছে 4, 3d এর হচ্ছে 5। তাহলে 4s কম না, সুতরাং আমরা কি বলতে পারি না যে 4s 3d এর ভিতর 3d বেশি শক্তিশালী, 4s কম শক্তিশালী? আর লেফট মানে গ্রেটার দেন আর লেস দেন কীভাবে বুঝি? এই চিহ্নর ভিতর এখানে যে থাকবে প্যাটের ভিতর যে থাকে সে হচ্ছে বড়, প্যাটের ভিতর যে থাকে সে কি বড়। এভাবে আপনি চিহ্ন বুঝবেন। এবং প্যাটের বাহিরে যে থাকে সে ছোট, সে বড়। তাহলে দেখেন এই যে প্যাট, এই প্যাটের ভিতরে যে থাকে সে বড়, আর প্যাটের বাইরে যে থাকে সে ছোট। তাহলে এই প্যাটের ভিতর 4s বাহিরে, 4s আমার ছোট, আর 3d মানে কি বড়। সো এটার হচ্ছে শক্তি কম, এটা শক্তি বেশি। ক্লিয়ার? গেল। এখন একটা প্রশ্ন হতে পারে যে স্যার যদি n প্লাস এল এর মান সমান হয়, n প্লাস এল এর মান সমান হয় তাহলে কি করব? চিন্তার বিষয়। ঠিক আছে, এটার একটা নিয়ম আছে। তার আগে আমি একটা জিনিস দেখাই। আমি যদি আপনাদেরকে একটি কাজ দেই যে 3p এবং 4s, থ্রি এবং 4b, 3d এবং 4p দুইটার ভিতর কার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তাহলে আমরা কি করব? এটা দেখে তো আপনি বুঝতেই পারছেন যে আগে 3d তে যাবে, তারপর 4f এ যাবে, 4p তে যাবে। বাট আমাদের খেয়াল রাখতে হবে n প্লাস এল দিয়ে কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা n প্লাস এল দিয়ে যদি বের করতে যাই, আমরা জানি এটা হচ্ছে n এর মান নির্দেশ করে। n এর মান কত? 3। আর d এর জন্য l এর মান কত? l এর মান হচ্ছে 2। তাহলে টোটাল n প্লাস এল এর মান কত? 3, 2 সমান কত? 5। ঠিক আছে, এটার জন্য যদি আমরা বের করতে যাই n সমান কত? 4। আর p এর জন্য l কত? এই যে p এর জন্য l1 আমরা লিখে রাখছি, l সমান কত? 1। তাহলে n প্লাস l সমান কত? 4 প্লাস 1 সমান 5। খেয়াল করুন তো স্যার যে এখানে 3d এর জন্য n প্লাস l এর মান 5, আবার 4p এর জন্য n প্লাস n এর মান 5। কিন্তু আমরা এখানে বলছিলাম যে n প্লাস 1 এর মান যার কম সে কম শক্তিশালী, অর্থাৎ ইলেকট্রন সেখানে আগে ঢুকবে। n প্লাস l এর মান যার বেশি সে বেশি শক্তিশালী, অর্থাৎ ইলেকট্রন সেখানে পরে ঢুকবে। তাহলে এখানে তো n প্লাস l এর মান দুইটার ক্ষেত্রেই সমান। তাহলে আমরা কিভাবে বুঝবো কে বেশি শক্তিশালী, কে কম শক্তিশালী? ইয়েস, তাহলে আমরা এখন দেখব এটা কিভাবে আমরা সলভ করব। n প্লাস l এর মান সমান হলে, n প্লাস l এর মান সমান হলে যার n এর মান কম সে কম শক্তিশালী, যার n এর মান n এর মান বেশি সে
বেশি শক্তিশালী। তাহলে কি বললাম যে n প্লাস l এর মান যখন সমান হবে তখন যার n এর মান কম সে কম শক্তিশালী, যার n এর মান বেশি সে বেশি শক্তিশালী। তাইলে বলেন তো স্যার এই 3D এর ক্ষেত্রে n এর মান কত? 3, 4p এর ক্ষেত্রে n এর মান কত? 4। তাইলে কার n এর মান ছোট? অবভিয়াসলি 3D এর n এর মান ছোট, সুতরাং আবার 4p এর n এর মান বড়। তাহলে কি আমরা বলতে পারি না যে 3D 4p এর ভিতর 3D তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 4p তে ইলেকট্রন পরে প্রবেশ করবে? কেন? কারণ 3D এর শক্তি কম, 4p এর শক্তি কম। যদিও n প্লাস l এর মান দুইটার ক্ষেত্রেই সমান, তারপরেও যেহেতু 3D এর n এর মান ছোট তাই 3D কম শক্তিশালী, আর যেহেতু 4p এর n এর মান বড় তাই সে বেশি শক্তিশালী। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের n প্লাস l এর সূত্র। আপনারা যখন বই উল্টে দেখবেন আপনারা আরও ক্লিয়ার হবেন ইনশাল্লাহ।